পঞ্চাচ্ছেদ স্লাইড কি পরিবর্তন হচ্ছে? কাইন্ডলি একটু বলুন তো। স্যার আমি সম্ভবত ফার্স্ট স্লাইড, হ্যাঁ জি স্যার, এখন আছে এইচডি হোম মেডিকেল একাডেমি, এটা লেখা 4th বর্ষ সার্জারি শল্যবিদ্যা। 4th বর্ষে সার্জারি শল্যবিদ্যার আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ভেসিক্যাল ক্যালকুলি, মূত্রাশয় নিওপ্লাজম, যেটাকে ব্লাডার নিওপ্লাজম বলা হয়ে থাকে, এবং এনলার্জ প্রোস্টেট, এই কটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনি যেমন গত ক্লাসে আপনি বলেছিলেন যে প্রশ্নগুলো যে বেশি আসে, তো দেখা যাচ্ছে এই তিনটা টপিকের মধ্যে থেকে ইনলার্জ প্রোস্টেটের থেকেই বেশ কিছু প্রশ্ন আপনার এসেছে, এবং আমি সেগুলো আলোচনা করব। এখন এই প্রশ্নের উত্তরগুলো কি আমি ক্লাস শেষের দিকে আলোচনা করলে ভালো হবে, না প্রথমে যে প্রশ্নগুলো আসে সেগুলো আলোচনা করব? আমার মনে হয় যে আমি সে করি। স্যার আপনার মানে আমি জাস্ট একটা কথা বলে রাখি যে আপনি যেহেতু আমাদের অল্প কয়েকটা দিন আর হয়তো ক্লাস পাবো, যেহেতু আপনার ক্লাসটা 15 দিন পর পর, তো আপনি ওই স্লাইড গুলো ওইভাবে তৈরি করার তেমন কোনো প্রয়োজন নেই। ক্লাসটা রেকর্ডেড থেকে আমি ওটা দেখে, অর্থাৎ আমি চাচ্ছি যে ক্লাসটা আমি করলাম, করার পাশাপাশি ওই যা পরীক্ষার আমাদের গতানুগতিক যে বই আছে, গাইড আছে, ওইটার সাথে নতুন কিছু অ্যাড করার জন্য। তো আপনি আপনার মতো করে কিছু কথা বলে গেলে যত দ্রুত সম্ভব আর কি, ওইগুলো আমি পরে নিজের মতো করে লিখে নেব। তো স্যার আপনি আপনার ইচ্ছা মতো আলোচনা করেন, তবে এই বিষয়টা একটু মাথায় রাখবেন স্যার। ধন্যবাদ। তো ভেসিক্যাল ক্যালকুলি, যেটাকে সংক্ষেপে আমরা ইংরেজিতে সবসময় বলা হয় ব্লাডার বা ভেসিক্যাল ক্যালকুলি হিসেবে আমরা পরিচিত আমাদের কাছে। তো ব্লাডার ক্যালকুলি আর stones or calcified materials that are present in the urinary bladder। এখানে খুব সুন্দরভাবে ইংরেজিতে বর্ণনা করা আছে, বাংলায় আমি মনে করি এর থেকে ইংরেজিটাই সহজ, কারণ এখানে দেখেন খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। এই ছবিটার দিকে যদি তাকান তাহলে আমাদের স্টোনটা কোথায় থাকছে? ভেসিকেলে থাকছে। এই এইটাই হচ্ছে ভেসিক্যাল ক্যালকুলাস, অর্থাৎ আমাদের যে পাথরের যে অংশটা আমরা সেটা নিয়ে বর্ণনা করব। ক্যালসিফাইড বা আমাদের যে মূত্র নালী, আমাদের ব্লাডের যে ভেসিকেল রয়েছে সেই মূত্র নালীতে যখন পাথর হয়ে থাকে, ক্যালসিফাইড পদার্থ হয়, এটা মূত্রথলিতে থাকে, এবং সেটাকেই বলা হচ্ছে ভেসিক্যাল ক্যালকুলি। তো এই সকল ক্যালকুলাস অর্থাৎ কেউবি রিজনে যদি কোনো প্রবলেম হয় তাহলে সম্পূর্ণ ক্ষেত্রে আপনার কি হয়, লক্ষণ কিন্তু প্রায় একই আসে। তো এখানে আমাদের কিছু অ্যানাটমিক্যাল বিষয় জানা দরকার আছে, কারণ এই যে ভেসিক্যাল ক্যালকুলি যেটাকে বলা হচ্ছে, এখানে মূলত কি থাকে? ক্যালসিয়াম অক্সালেট থাকে। তো এই ক্যালসিয়াম অক্সালেট, যেটাকে আমরা সাংকেতিক ভাবে Ca2+ বলা হচ্ছে, আপনার এখানে সংকেত যদি আপনি দেখেন, তো এটার বন্ডিং সিস্টেমে থাকে। আমাদের প্রস্রাব পরীক্ষা বা কিটোন যেটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, যখন আমার প্রস্রাবের আমি রিপোর্টও দেখাবো। তো পাথর কিন্তু অনেক ধরনের হয়, এখানে অনেকে মনে করতে পারে যে আমাদের যখন মূত্র নালীতে পাথর হচ্ছে, সেই পাথরের কারণে যে লক্ষণগুলো দেখা যায়, তো এর মধ্যে থেকে যে প্রশ্নটা আসে ন্যাপ্রোলিথিওসিস। ন্যাপ্রোলিথিওসিস এখানে মূলত কি হয়? মূত্র পাথরি যেটাকে বলা হচ্ছে। এখন এটাকেই কিন্তু আপনার রেনাল ক্যালকুলাস বলা হচ্ছে, এটাকে মূত্র পাথরি বলা হচ্ছে, বা কিডনি স্টোন, আমরা অনেকে সহজে কিন্তু বলি কিডনি স্টোন। তো এই যে লক্ষণগুলো আছে, কারণ আপনাদের প্রশ্নে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসছে কিডনির থেকে, যেমন পাইলোরিক স্টেনোসিসের লক্ষণ উপসর্গ, এইগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে, কারণ এই বিষয়টার সাথে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। সেজন্য আমি মনে করি, যেহেতু প্রস্রাব সংক্রান্ত আমি আলোচনা করছি, তো ন্যাপ্রোলিথিওসিসের যে লক্ষণ বা রেনাল ক্যালকুলাসের যে লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো কিন্তু যদি আপনার যদি সংক্ষিপ্ত ভাবে আপনি মাথায় রাখেন, তাহলে আমার মনে হয় আপনি যখন লিখবেন তখন আপনার জন্য খুব ভালো হবে। আমরা টোটাল বিষয়টাই আমি আলোচনা করে যাব। তো সেক্ষেত্রে মূত্রতন্ত্রের যে কোনো অংশের মধ্যে ক্যালসিয়াম অক্সালেট,
এই যে ক্যালসিয়াম অক্সালেট অথবা ফসফেট বা ইউরিক অ্যাসিড বা ইউরেটাইড, সিস্টিন পাথর আকারে জমা হলে তাকে নেফ্রোলিথিওসিস বা মূত্র পাথরী বলতেছে। আর এই পাথর যখন আমার ব্লাডারে হচ্ছে তখন আমাদের বলছে ব্লাডার ক্যালকুলি বা ভেসিক্যাল ক্যালকুলি। এখন এই টাইপ বা আমাদের যে পাথর দেখেন এখানে 4টা পাথরের ছবি দেওয়া আছে। দেখেন অক্সালেট পাথর, এটা অমসৃণ। আমাদের এই যে আমার মনে হয় আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, যদি না দেখতে পান আমাকে কাইন্ডলি একটু বলবেন। এই যে পাথরের যে সাইজ এবং স্টোন, এটা খুবই দরকার রয়েছে, কারণ এর পরে নির্ভর করে যে আসলে এই পাথরের পরিবর্তন আমাদের হোমিওপ্যাথিক ওষুধে হবে কি হবে না। অক্সালেট পাথরের কি থাকে, অমসৃণ থাকে, গায়ে কাটা কাটা থাকে একদম। আপনার অক্সালেট পাথর দেখেন, আপনার সি নাম্বারটা অক্সালেট পাথর থাকছে এবং এটা এক্সরে তে ধরা পড়ছে। এবং অক্সালেট পাথর থাকলে কিন্তু রক্তপাত হয়। অনেক সময় আছে যে প্রস্রাবের নালীর থেকে রক্ত আসছে, এটার কারণ হতে পারে তার প্রস্রাবের নালীতে কি হয়েছে, অক্সালেট পাথর হয়েছে। এরপর আছে ফসফেট পাথর। ফসফেট পাথর হচ্ছে শক্ত হবে এবং সাদা রং এবং মসৃণ। তো এই ফসফেট পাথরের ছবিটা কিন্তু এখানে নাই, আমি পরের ছবিতে আপনারা দেখতে পাবেন। তারপরে ইউরিক অ্যাসিড পাথর, এটা শক্ত মসৃণ, সাধারণত নানা রঙের হয়ে থাকে, এটা এক্সরে তে ধরা পড়ে না। ইউরিক অ্যাসিডের পাথর কিন্তু এক্সরে তে ধরা পড়ে না। সিস্টেন পাথর, এটা সংখ্যায় অধিক হয়, নরম হয়, মসৃণ হয়, হলুদ রঙের হয়। সিস্টিন পাথর কিন্তু ডি নাম্বারটা হচ্ছে সিস্টিন পাথর। আর জ্যানাথিন পাথর, ইহা মসৃণ গোলাকার, ব্রিক রেড বা কদাচিৎ মানে ব্রিক রেডের মতন হয়। তো এই বিষয়টা যদি আমরা বলি তাহলে আমাদের এই ছবিতে আমাদের যখন প্রস্রাব যখন পরীক্ষা করা, আমাদের একদম রুটিন এক্সামিনেশন আমরা যে কোনো রুগীকে প্রথমে সিবিসি দেওয়া হয়। সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টের পরে আপনার প্রস্রাব পরীক্ষা দেওয়া হয়, সেটা ইউরিন, আরই, আরএমই বা সিইউসি। সিইউসি তে কমপ্লিট ইউরিন কাউন্ট। আর ইউরিন আরই মানে রুটিন এক্সামিনেশন, ইউরিন রুটিন এক্সামিনেশন, তাকে ইউরিন আরএমই অর্থাৎ মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ফুল ফর্মে। তো এখন ক্যালসিয়াম অক্সালেট টক্সিসিটি ইন রিনাল এপিথেলিয়াল সেল, এখন আমাদের যে বর্তমানে যে টেকনোলজি আছে সেই টেকনোলজিতে আমরা কি করতে পারি, প্রস্রাব পরীক্ষা করেই যদি আমরা দেখা হয় যে এই ধরনের অক্সালেট রয়েছে, এপিথেলিয়াল সেল যদি বেশি থাকে, তাহলে তাকে আমরা সতর্ক করতে পারি। কারণ এই সতর্কতার মাধ্যমে কি হয়, তার পাথরের প্রবণতা অর্থাৎ ফার্স্ট স্টেজে যদি আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করি তাহলে ট্রিটমেন্ট করলে সেটা পরিবর্তন হবে। দেখেন আপনি একটু খেয়াল করেন তো, এই যে ডি নাম্বার আমি যেটা বললাম, জ্যানথিন পাথর যেটা মসৃণ গোলাকার ব্রিক, এটা থাকে, এটা মসৃণ। দেখেন এটা হচ্ছে জ্যানথিন পাথর। তারপরে সিস্টন পাথর সংখ্যা অধিক হয়। এখানে কিন্তু দেখেন অনেকগুলো পাথর, ই নাম্বারে কিন্তু অনেকগুলো পাথর রয়েছে এবং এটা হলুদ রঙের। এইটা হচ্ছে সিস্টেন পাথর। ইউরিক অ্যাসিড পাথর নানা রঙের হবে, কিন্তু যদি এর মধ্যে তো ধরেন এরকম হলো কিন্তু সেটা বিভিন্ন রঙের হলো কিন্তু ধরা পড়লো না, তাহলে সেটা হবে আমাদের সিস্টিন পাথর। তো দেখেন এইখানে আমরা আরো ভালোভাবে দেখতে পাচ্ছি, দেখেন এই পাথরের রংটা কেমন। এর জন্য আমি মনে করি এই পাথরের যখন আমরা ট্রিটমেন্ট করি সেই ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় অর্থাৎ প্রস্রাবের নালীতে হোক, যেটা রেনাল ক্যালকুলাস মূত্র পাথরি, এর লক্ষণটা কি, এই সকল যদি পাথর হয়ে থাকে তাহলে দেখেন পাথর আমাদের ব্লাডারে স্টোন জমছে বা আমাদের নালীতে জমছে, যেখানেই হোক না কেন এর লক্ষণ হিসাবে আহ আমাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি, যদি পুরুষ হয় অন্ডকোষ সে প্রস্রাব করতে গেলে তার বেদনাযুক্ত প্রস্রাব অর্থাৎ প্রস্রাব বারবার হচ্ছে, প্রস্রাবে পুজ আসতে পারে, রক্ত আসতে পারে, শ্লেষ্মা মিশ্রিত থাকতে পারে, যন্ত্রণা থাকে, তার বমি বমি ভাব থাকে, হিক্কা থাকে, কপালে ঘাম হয়, তারপর কখনো কখনো তার হৃদস্পন্দন দ্রুত হতে পারে, ক্ষীণ হতে পারে, কম হতে পারে, তারপর তাপমাত্রা কিন্তু বাড়ে। এবং অবশ্যই এখানে উল্লেখযোগ্য যে ন্যাপ্রোলিথিয়াসিস বা রেনাল ক্যালকুলাস হলে আমাদের জ্বর কিন্তু 103-এর উপরে থাকবে, 3 থেকে 105, আপনি কাঙ্ক্ষিত ওষুধ দিয়েও কিন্তু রেসপন্স পাবেন না। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় যে তার যে অন্ডকোষ রয়েছে, যদি পুরুষ হয়ে থাকে তাহলে অন্ডকোষের দিকে তার স্ফীত হবে, অর্থাৎ অন্ডকোষটা অনেক সময় কি হয় ফুলে যায়।
আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু এটা ফোলে না, কিন্তু তার যে ইউরেথ্রা আছে সেখানে সে তলপেটে ব্যথা অনুভব করে, এই বিষয়টা থাকে। এখন এই পাথর কেন হয়, এই কিডনি স্টোন বলেন, রেনাল ক্যালকুলাস বলেন, বা ইউরিনারি ব্লাডার স্টোন বলেন, বা ব্লাড ভেসিকল ক্যালকুলি বলেন, এইগুলোর সবকটার উত্তর কিন্তু একই হবে, যে অতিরিক্ত চুন খাওয়া, পরিপাক ক্রিয়ার গোলযোগ, তারপরে আমাদের জলবায়ু, যেমন তারপরে পেশাগত কারণ, অনেকে যে যে কাজটা করে সেই কাজে, যেমন যারা পাথরের কাজ করে, বিশেষ করে শিলপাটা নোড়াতে হচ্ছে আপনার ধার দেয়, অর্থাৎ খোদাই করে, এই ধরনের কাজ করলে কিন্তু তাদের শরীরে এটা হতে পারে। এবং বর্তমান সময়ে যে সকল ওষুধ খাওয়ানো হয় তার মধ্যে যদি যেটাকে বলা হয় পাথরের চুন, এটা অধিক পরিমাণে খেলে কিন্তু আমাদের শরীরে পাথর তৈরি হতে পারে। অতিরিক্ত স্নেহ জাতীয় খাবার যদি গ্রহণ করা হয় তাহলে পাথর তৈরি হয়। রক্ত সংবহন যে ক্রিয়াটা রয়েছে, আমাদের রক্ত সঞ্চালন হয়, সেখানে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রেও পাথর হতে পারে। এই কয়টা লক্ষণ, অর্থাৎ এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো আপনার যদি বলা হয় ন্যাপ্রোলিথিওসিসের কারণ লেখো, আপনি এই উত্তর দিতে পারছেন। রেনাল ক্যালকুলাসের কারণেও এটা লিখতে পারতেছেন, কিডনি স্টোনের কারণেও এটা লিখতে পারছেন। এই তিন ভাবে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু উত্তরটা এক। এবং এর সাথে যদি আমাদের ব্লাডার ক্যালকুলি বলা হয়, বা ভেসিক্যাল ক্যালকুলি বলা হয়, ক্যালকুলাস বলা হয়, আমাদের সেম জিনিস, একই উত্তর হবে। এখন আপনাকে ইনভেস্টিগেশন যখনই বলা হবে তখন আপনাকে ইনভেস্টিগেশন দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার রেডিওগ্রাফি দেওয়া যায়, তারপরে এক্স রে তো দেওয়া যাচ্ছে, এক্সরে কেইউবি রিজন, আপনার এক্স রে লিখবেন এক্স রে কেইউবি, এটা দেওয়া যাচ্ছে। তারপর আলট্রাসোনোগ্রাফিতে আপনার লোয়ার অ্যাবডোমেন, অর্থাৎ ইউজি অফ কেইউবি, অর্থাৎ কিডনি, ইউরিন ব্লাডার, ইউরেথ্রা এবং ব্লাডার, এই তিনটা, কিডনি, ইউরেথ্রা, ব্লাডার, কেইউবি রিজন, এটা থাকে। তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখলে আমরা মনে করি পরীক্ষা দিলে আপনার সহজে এটা আপনারা বুঝতে পারবেন। এখন এই ন্যাপ্রোলিথিওসিস বা কিডনি পাথর বা এই যে পাথর সংক্রান্ত, অর্থাৎ কেইউবি রিজনে যে কোনো পাথর হলে তার যে জটিলতা হয়ে থাকে, সে রেনাল ক্যালকুলাসের জটিলতা, কিডনি স্টোনের জটিলতা, ভেসিক্যাল ক্যালকুলের জটিলতা কিন্তু একই। কারণ এখানে কিডনিতে প্রদাহ থাকে, ব্যথা অসহনীয় হয়, গা হাত পা ফুলে যায়, রস জমতে পারে, প্রস্রাব অবরোধ হতে পারে, সে প্রস্রাব করতে চাচ্ছে কিন্তু প্রস্রাব হচ্ছে না, তার মধ্যে অস্থিরতা থাকবে, তার শরীরে টক্সিমিয়া অর্থাৎ টক্সিক এলিমেন্টের উপস্থিতি দেখা যেতে পারে, তার শরীর বিবর্ণ হতে পারে, শরীরে বিভিন্ন সমস্যা দেখা থাকতে পারে। এখন এর ভাবি ফল কি হতে পারে? ভাবি ফলে আপনার লিখবেন প্রস্রাব নালীতে মূত্র পাথরি যদি হয় তাহলে নির্গত হওয়ার সময় আমাদের এই যে ব্লাডারে যে স্টোনটা রয়েছে যদি সেটা ইউরেথ্রায় আটকে যায়, অর্থাৎ নালীতে যদি আটকে যায়, তাহলে কি হচ্ছে, তার প্রস্রাব আটকে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে তার যন্ত্রণা হচ্ছে, প্রস্রাব নির্গত হতে পারছে না, এবং সেটা কিডনিতে ফুলে আসছে, কিডনিতে ফিরে আসার কারণে কিডনিটা ফুলে যাচ্ছে, এবং ইউরেমিয়া রোগে যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, মানে প্রস্রাব যদি না হয়, তাহলে রোগীর সংকটজনক অবস্থা হতে পারে এবং রোগী মারাও যেতে পারে। তো এখানে যদি কোথাও প্রস্রাব আটকে যায় তাহলে কিন্তু আপনার হাইড্রোনেফ্রোসিস হয়ে যাবে, অর্থাৎ এই যে আমাদের এক্স রে বলেছিলাম, তাহলে কেইউবি বললে হচ্ছে আমাদের কিডনি, এই যে ব্লাড আমাদের ইউরেথ্রার যে নালী রয়েছে, আর এ হচ্ছে ব্লাডার, অর্থাৎ কেইউবি, এই অংশটাকে আমরা কি করা হচ্ছে, আল্ট্রাসাউন্ড করেও দেখা হচ্ছে ভিতরে কোনো সমস্যা আছে কিনা, আপনার এক্সরে করেও দেখা হচ্ছে। এখন এই বিষয়টা আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। এখন নিউপ্লাজমা, এর পরে দেখা যাচ্ছে ইউরেথ্রাল নিউপ্লাজমা। এখন এই রোগগুলো কিন্তু প্রায় লক্ষণে এক আসবে, কিন্তু আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে যে প্রস্রাবের নালীতে নিউপ্লাজমা বলা হচ্ছে বেশিরভাগ ইউরোথেলিয়াল নিউপ্লাজমা, এটাকে বলা হয় বিনাইন টিউমার বা প্যাপিলারি টিউমার, যেগুলো আপনার যখন টিউমারটা বেশি হয়ে যাচ্ছে তখন
নিওপ্লাজমা দেখা যাচ্ছে এডিনোকার্সিনোমায় রূপান্তরিত হয়ে যায়, বা এটাকে বলা হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটা আমাদের মূত্রনালীতে সংক্রমণ করে এবং এর কারণে কিন্তু তীব্র জ্বালা পোড়া সৃষ্টি হয়। এই যে একটু আগে ছিল সেটা হার্ড শক্ত, আর ইউরোথেলিয়াল নিউপ্লাজমায় সেটা কি হচ্ছে, নরম হয়ে যাচ্ছে। এখানে আমরা কি করা হয়, ইউরেথ্রার মাধ্যমে একটা আমাদের যে পরীক্ষা করা হয়, পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অনেক সময় এটা বোঝা যায়, টিউমার থাকলে সেটা বোঝা যায়। এখন এইটাকে বলা হয় নিম্ন গ্রেডের প্যাপিলারি টিউমার। এটা বিভিন্ন রকম হতে পারে, এর লক্ষণ কিন্তু একই আসছে, কারণ এটা হলে রুগীর যে ভাবি ফল, অর্থাৎ এই টিউমার যদি বড় হয়ে যায় তাহলে প্রস্রাব আটকে যেতে পারে। অনেক সময় করা এই ইউরেথ্রাল নিউপ্লাজমা হওয়ার অন্যতম কারণ কিন্তু ক্যাথেটারাইজেশন, অর্থাৎ আপনার ক্যাথেটার করানো হলো, সেই ক্যাথেটার যে 15 দিন পরে যদি নিম্নমানের ক্যাথেটার পরানো হয় তাহলে সেটা কিন্তু 15 দিনের বেশি রাখা হয় না। অনেকে দেখা যাচ্ছে যে একটা ক্যাথেটার পরানোর পরে 15 দিন রাখার কথা, সে করছে কি সেটা 15 দিনের জায়গায় 1 মাস বা 2 মাস রাখছে। এখন সেই ক্যাথেটার যদি আমাদের ত্বকের সাথে, আপনি দেখবেন প্লাস্টিক অনেক সময় অত্যাধিক গরম হলে কিন্তু আমাদের ত্বকের সাথে লেগে যায়। তো ক্যাথেটারের যখন ওটা সিলিকন ক্যাথেটার 1 থেকে 3 মাস রাখা যায়, কিন্তু যদি আপনার প্লাস্টিকের যে নর্মাল যে ক্যাথেটার আছে, সেই ক্যাথেটার যে সময় বেশিক্ষণ আমাদের ইউরিনের ব্লাডারে রাখা হচ্ছে এবং সেটা অনেক সময় কি হয়, ত্বকের সাথে লেগে যেয়ে আমাদের এই যে ইউরোথেলিয়াল নিউপ্লাজমা সৃষ্টি হয়, যেটাকে ব্লাডার নিউপ্লাজমাও বলা হয়ে থাকে। আবার অনেক সময় আপনার টিউমারও হতে পারে, দেখা যাচ্ছে তার হিস্ট্রিতে তার শরীরে বিভিন্ন জায়গায় টিউমার রয়েছে, বা তার বংশে টিউমার রয়েছে। তো মায়োজমেটিক কজ যদি হয় তাহলে আপনার অর্গাননের রেফারেন্স দিতে পারেন। অর্গাননের ফুটনোটে 81 নাম্বার অ্যাফোরিজমে হচ্ছে মায়োজোমের কে করছে, ইন্ডিকেট করছে সহস্র প্রজন্ম ধরে আমাদের ম্যালট্রিটমেন্ট, অর্থাৎ ম্যালট্রিটমেন্ট আমরা রক্তের মাধ্যমে, জিনের মাধ্যমে কি হচ্ছে আমরা রোগ পাচ্ছি। তো এইটা অর্গাননে তো বর্ণনা করা আছে, সেটাই কিন্তু আমরা জিনোম এবং বর্তমানে রক্ত পরীক্ষার মাধ্যমে সেই কথারই কিন্তু প্রমাণ পাওয়া যায় যে যে কোনো রোগের মূল কারণ কিন্তু আমাদের রক্তে, অর্থাৎ ডিএনএ এর মধ্যে কিন্তু সবকিছু থাকছে। তো এই বিষয়গুলো আমরা যখন জিনোম সিকোয়েন্স করা হচ্ছে তখন কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, অনেক পরীক্ষার নিরীক্ষা রয়েছে, যার কারণে কিন্তু অনেক রোগ পূর্বের থেকেই নির্ধারণ করা যায় যে এটা কোন গ্রেডের টিউমার আছে। স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে না এডিনোকার্সিনোমা হচ্ছে, যা মূত্রাশয়ের সংক্রমণ বা আমাদের জ্বালা পোড়া রয়েছে, এই বিষয়গুলো। কারণ আমাদেরকে খেয়াল করতে হবে প্যাপিলারি টিউমার থাকছে, তাহলে এই জন্য এই টিউমার মধ্যে যেটা থাকে স্কোয়ামাস সেল কার্সিনোমা এটাই কিন্তু, এবং অ্যাডিনো কার্সিনোমা, এই দুইটা কিন্তু বেশি সংক্রমণ হয় এবং এই দুইটার লক্ষণও কিন্তু একই, যে যদি প্রস্রাব নালীতে এটা হয় তাহলে আমাদের তল পেটে প্রচুর পরিমাণে ব্যথা করে, গা হাত পা ফুলে যায়, প্রস্রাব আটকে যায়, তার মধ্যে অস্থিরতা দেখা দেয়, এই বিষয়গুলো কিন্তু কমন। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পিত্তপাথর এবং মূত্রপাথরের মধ্যে পার্থক্য। তো দুটোই তো পাথর, তাহলে পিত্ত কোষের পাথর, তো পিত্ত পাথর তাহলে পিত্তকোষ বা পিত্ত বাহী যে নালী, এই যে ইউরিনারি ব্লাডার, এইখানে যদি পাথর হয় সেটাকে পিত্ত পাথরী বলছে। পিত্ত নালী, অর্থাৎ সেই পিত্ত নালীতে যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে পিত্ত পাথরী। আর মূত্র পাথরী হচ্ছে বা সেক্ষেত্রে আপনার কিডনিতে পাথর বা এই ইউরিনারি ব্লাডারে যদি পাথর হয় সেটাকে মূত্র পাথরী হিসাবে বলা হয়। তো পিত্ত পাথর হলে নাভির অঞ্চলে প্রচন্ড ব্যথা করে, আমাদের নাভির উপরে অংশ ব্যথা করছে, এবং মূত্রপাথর হলে আমরা কিডনির নিচে, অর্থাৎ কিডনি যে অবস্থানে আছে সেই কিডনির নিচের অংশ হতে অন্ডকোষ পর্যন্ত ব্যথা প্রচুর পরিমাণে হয়। পিত্ত পাথরের ক্ষেত্রে বেদনা আমাদের কক্ষে দেশে আরম্ভ করে কাঁধ ও পিঠ পর্যন্ত চলে যায়, এবং মূত্রপাথরে যদি হয় তাহলে সেই ব্যথা বেদনা কিন্তু আমাদের অন্ডকোষ পর্যন্ত চলে যায়। আমাদের পিত্ত পাথরের ক্ষেত্রে বারবার প্রস্রাবের বেগ আসে, কিন্তু সে ইচ্ছা থাকে না,
মূত্রত্যাগ করা যায় না, এবং মূত্রপাথড়ীর থেকে কিন্তু মূত্রত্যাগের ইচ্ছা থাকে, এবং প্রস্রাবের সাথে কিন্তু তার রক্ত নির্গত হতে পারে। পিত্তপাথরে আমাদের সাধারণত খেয়াল করতে হয়, পিত্তপাথর কিন্তু আমাদের প্রস্রাবের সাথে বের হয়ে যায় না। পিত্তপাথর যদি বের হতে পারে তাহলে সেটা কিন্তু মলের সঙ্গে নির্গত হবে, আর প্রস্রাব নালীতে যদি পাথর হয় তাহলে সেটা প্রস্রাবের সাথে নির্গত হবে, এটা কখনোই মলের সাথে নির্গত হবে না। আর এই ক্ষেত্রে পিত্তপাথর যদি হয়, অবস্ট্রাকটিভ জন্ডিস দেখা দিতে পারে, বমি বমি ভাব আসতে পারে, তিক্ত স্বাদ, তার বর্তমান তার মুখে স্বাদ তিতা হতে পারে। আর মূত্রপাথড়ীতে দেখা যাচ্ছে বমি বমি ভাব থাকে, জন্ডিসের লক্ষণ দেখা দিতে পারে, কিন্তু মুখের স্বাদ তিতা নাও হতে পারে। তো নেফ্রোলিথিওসিস, যেটাকে আমরা মূত্রপাথড়ী বলতেছি, রেনাল ক্যালকুলাস এবং কিডনি স্টোন, এর ব্যবস্থাপনা একই। কারণ এর আমরা যদি চিন্তা করি ব্যবস্থাপনা, আমরা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অনুসারে কিন্তু ওই অঙ্গটা কেটে ফেলে দেয়, হোমিওপ্যাথিক ব্যবস্থাপনায় আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি। পাথর খুব ছোট হলে ক্যাথেটার প্রয়োগ করলে ভালো প্রস্রাব হয়। তারপরে পাথর বড় হলে কিন্তু আমাদের অবশ্যই তাদেরকে বলতে হবে অপারেশন করতেই হবে, এবং তাদেরকে আমরা বলবো পানের সাথে চুন খাবে না, বা চুন না খাওয়ার জন্য বলবো। খেলেও সে যেন অবশ্যই কলি চুন যেটাকে বলা হয়, বা শামাকের চুন, সেটা খাবে, এটা খাবে। এবং আরেকটা বিষয়, তাকে কখনোই চিনি যুক্ত চা খাওয়া যাবে না, বা চাতে মানে টোটালি চিনি খাওয়া বন্ধ করতে হবে। কারণ পাথর যদি চুন আর চিনি মিশে যায় তাহলে পাথর তৈরি হয়, সেটা খুবই অল্প আকারে খেলেও কিন্তু শরীরে পাথরের তৈরি করে। এই জন্য আমরা বলবো যে যদি স্টোনের ইতিহাস থাকে, বংশগত যদি মায়োজেনেটিক কজ থাকে, সেই ব্যক্তি যেন হয় চিনি বাদ দিবে, আর পান খাওয়া একসাথে খাওয়া যাবে না, এটা বাদ দিতে হবে। আবার যদি বলা যায় যে না আমি এটা পারছি না, তাহলে যে কোনো একটা আগে বাদ দিতে হবে, এবং তাকে বলতে হবে দেখেন আপনার রোগ যদি সারতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই নিয়ম কানুন গুলো মানতে হবে, না হলে আপনি আজকে পাথর যদি অপারেশন করেন কিছুদিন পর আপনাকে পুনরায় পাথর হতে পারে। এবং রোগীকে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে পানি পান করার কথা পরামর্শ দিতে হবে। ছোট পাথর হলে কিন্তু প্রচুর পরিমাণে পানি খেলে, এই ব্লাডারের উপরে যদি থাকে পাথর তাহলে কিন্তু সেটা বের হয়ে যায়। তো পুষ্টিকর হালকা খাবার তাকে দিতে হবে, এবং তাকে সবসময় বলতে হবে যে টাটকা খাবার, যেটাকে আমরা বলতেছি যে তাজা খাবার, সেই খাবারগুলো সে খাবে। আর এই যদি সে সঠিক নিয়ম কানুন, যদি ছোট পাথর হয়, যদি পানি পর্যাপ্ত পরিমাণে খায়, তাহলে এই পাথরটা কিন্তু ব্লাডার থেকে ইউরেথ্রা হয়ে কিন্তু প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। এখন আমাদের হোমিওপ্যাথিতে রেনাল ক্যালকুলাস বা মূত্রপাথড়ীর কিছু ওষুধ বা নির্দেশক লক্ষণ আমাদেরকে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে আমরা কিডনি স্টোনের জন্য লাইকোপোডিয়াম ব্যবহার করা যেতে পারে, সারসাপাইরিলা, ক্যান্থারিস, বারবারিস, তারপরে এই মেডিসিন গুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর ম্যাজমেটিক মেডিসিন হিসাবে আপনি এই ধরনের ক্ষেত্রে অবশ্যই খুজাকে নিয়ে আসতে পারেন। তারপরে এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে আপনার বায়োকেমিক হিসাবে আমরা দিয়ে থাকি ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর। তবে এই সকল ক্ষেত্রে আমরা শততমিক পদ্ধতিতে আমরা পোটেন্টাইজ মেডিসিন গুলো দিলে আরো বেশি ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে আছে কৃত্রিম মেডিসিন দিলেও কিন্তু খুব ভালো রেসপন্স করে। যদি বেশি সংবেদনশীল হয় তাহলে 50 সহস্রতমিক ওষুধ দেওয়াই এক্ষেত্রে খুব ভালো। তবে যদি জ্বালা যন্ত্রণা তীব্র হয় তাহলে আমরা এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে আমাদের ওষুধ প্রয়োগের আগে যে ওষুধই দেই না কেন, হোমিওপ্যাথিতে আমাদের তার ওষুধের মাত্রা যদি দিতে হয় তখন আমাদেরকে যে বিষয়টা সব থেকে বেশি খেয়াল করা লাগে সেটা হচ্ছে রুগীর কনসাসনেস কেমন রয়েছে, সে তার যে মেডিসিন যে পুরো পোটেন্সি, এটা আপনারা শক্তি মাত্রা বিভিন্ন বইতে আছে, সেখান থেকে দেখে নিলে আপনি বুঝতে পারবেন। তো সেই শক্তি মাত্রা দেখে আমরা যেই ওষুধই দিই না কেন, কারণ কখনো কখনো 3x পোটেন্সি কার্যকর হয়, কখনো মাদার টিংচার দেওয়া লাগতে পারে যদি জ্বালা পোড়া তীব্র হয়। সেক্ষেত্রে আপনার সার্বিকভাবে জ্ঞানটা রাখতে হবে।
কারণ কখনো আমরা পূর্ব মানে তার কষ্টটা লাঘব করা প্রয়োজন হয়, যদি প্রচুর জ্বালা যন্ত্রণা না করে সেক্ষেত্রে কিন্তু আপনি বারবারিস মাদারটা কিন্তু দিতে পারেন। আর না হলে কিন্তু অবশ্যই রুগীর দ্রুত আরোগ্যের জন্য কিন্তু পোটেনটাইজ মেডিসিনেই যেতে হবে। কিন্তু কষ্ট যদি দ্রুত লাঘব করতে হয় অনেক সময় মাদার টিংচার খেলে তার কষ্টটা দ্রুত লাঘব হয়। তো এই যে ব্লাডার স্টেজ, আমাদের সেকেন্ড স্টেজ বলা হচ্ছে ব্লাডার ক্যান্সার। দেখা এটা হচ্ছে ব্লাডারের নিচের অংশ হচ্ছে এই নিচের যে অংশে একটা ক্যান্সার সেল ডেভেলপ করেছে, যেটাকে মাসেল লেয়ার বলা হচ্ছে। কানেকটিভ টিস্যু থাকছে ইনার লাইনে থাকছে। তারপর আমাদের ইউরেথ্রার এবং প্রোস্টেট, এই প্রোস্টেট নিয়েও একটু পরে আলোচনা করা হবে। তার আগে আমি একটু রিপোর্টটা আপনাদেরকে দেখাইনি, কারণ এই বিষয়গুলো আমরা যদি দেখি যে পাথর হচ্ছে, তো পাথরে টোটাল যখন আমরা সিইউসি দিচ্ছি, কমপ্লিট ইউরিন এক্সামিনেশন, দেখেন এখানে রয়েছে কি, আমার ফসফেট রয়েছে, আমার কিটোন রয়েছে, আমার কি রয়েছে, আমার যে উপাদানগুলো থাকে এপিথেলিয়াল সেলের যে ইউরিক অ্যাসিড আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে বর্ণনা আছে। তবে অনেক জায়গায় কিন্তু এটা পরীক্ষা করে না, যেমন ক্যালসিয়াম অক্সালেট রয়েছে। যদি ক্যালসিয়াম অক্সালেট থাকে, ক্যালসিয়াম পরিমাণ থাকে, তাহলে আপনি ক্যালসিয়াম যদি এখানে দেখেন ফসফেট রয়েছে এবং ক্যালসিয়াম, তাহলে আমরা ক্যালকেরিয়া ফসফোরিকাম দিতে পারতেছি। আহ, তো এইভাবে কিন্তু আমরা তার যে উপাদান রয়েছে সেই উপাদানকে চিন্তা করি। ইউরিক অ্যাসিড এখানে যদি বেশি পায় এবং রক্ত যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, তাহলে আপনি ইউরিক অ্যাসিডের জন্য আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দিতে পারেন, আর্টিকা ইউরেন্স, এটা দেওয়া যেতে পারে। তো ইউরিক অ্যাসিড বেশি হলে আর্টিকা ইউরেন্স আপনি যখনই দিচ্ছেন খুব ভালো কাজ করতে। ক্যালসিয়াম ফসফেট যদি তার মধ্যে থাকে, আপনি ক্যালকেরিয়া ফসফোরিকাম দিচ্ছেন, খুব ভালো রেজাল্ট হবে। এই বিষয়ের জন্য কি করতে হবে, আমাদের রিপোর্ট গুলো ভালোভাবে দেখতে হবে। আপনি কি রিপোর্টটা কি একটু দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন। জি স্যার, জুম করলে তখন দেখা যায় অ্যাজ ইউজুয়াল, এখন যেভাবে আছে ওইভাবে দেখা যাচ্ছে না স্যার। আপনি যখন জুম করেছিলেন তখন দেখতে পেরেছি। ওকে। তো এই যে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট যদি আমরা দেখি, দেখেন ক্যালসিয়াম অক্সালেট আমাদের এই যে দেখেন ক্যালসিয়াম অক্সালেট আমাদের প্রস্রাবে এটা থাকছে। অবশ্যই ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন দিলে এটা উল্লেখ করা লাগে, উল্লেখ করলে অনেক সময় এটা দেয়। দেখেন কোলেস্টেরল, এবার দেখেন পাথর কোলেস্টেরলের কারণেও হতে পারে। যদি কোলেস্টেরলের কারণে হয় তাহলে আপনাকে মেডিসিন কোলোস্ট্রি নামে যেতে হবে। তো আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু অনেক, আমাদের ভান্ডারে ওষুধের সংখ্যা অগণিত, প্রায় 9,000 কাছাকাছি আছে। তো আমাদের স্পেসিফিক যখন আমরা পাবো না, আমরা ম্যাজমেটিক ওষুধ দিয়ে যদি রেসপন্স না পাওয়া যায়, তাহলে আমরা প্যাথোলজিতে যে বিষয়টা পাওয়া যাচ্ছে সেই হিসাবে আপনি দিতে পারতেন। যদি আপনার সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি থাকে, তার যে পরীক্ষায় সেখানে আপনি দেখলেন সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি রয়েছে, তাহলে আপনি নেট্টামিউর দেন, খুব ভালো রেসপন্স পাবেন। এবং কার্বনিকামের যদি থাকে, যদি নেট্রামের ঘাটতি থাকে, তাহলে নেট্রাম কার্ব দিলে কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা যে লক্ষণ আছে সে লক্ষণকে কিন্তু মিলাতে হবে, সাথে আমরা প্যাথোলজিকেও গুরুত্ব দেব। তো যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের প্রোস্টেট, ইনলার্জ প্রোস্টেট। কারণ ইনলার্জ প্রোস্টেটের থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন বরাবরের মতন আসে। কারণ ইনলার্জ প্রোস্টেট এই এই রোগের প্রশ্নের মানে এটা বেশ কয়েকবার এসেছে। তো ইনলার্জ প্রোস্টেট বলতে আমরা সাধারণত কি বলছি, দেখেন এই ছবিতে বোঝা যাচ্ছে একটা নর্মাল প্রোস্টেট। আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, এখান থেকে প্রস্রাবটা আসছে, যেটা ইউরেথ্রার থেকে এটা বের হয়ে যাচ্ছে। যদি আমাদের প্রোস্টেটটা, এটা ফিমেলদের ক্ষেত্রে ছোট থাকে, মেলদের ক্ষেত্রে একটু বড় থাকে। আহ আমার প্রোস্টেট গ্ল্যান্ড মেলদেরটাই মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড, ইনলার্জ প্রোস্টেট, এটা আপনারা এখানে দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। ইনলার্জ প্রোস্টেট অর্থাৎ আমাদের প্রোস্টেট, নর্মাল প্রোস্টেটের থেকে আমাদের মেলদের প্রোস্টেটটা বেড়ে গেল, বড় হয়ে গেল। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ইনলার্জ প্রোস্টেট যখন হচ্ছে, এখানে কিন্তু আমাদের যে ব্লাডার ইউরেথ্রা রয়েছে এটা সংকুচিত হয়ে যাচ্ছে। তো এটা আমাদের প্রোস্টেট গ্রন্থির সমস্যায় আমাদের অনেকেই ভুগে থাকে। এর আরেকটা নাম ইনলার্জ প্রোস্টেট না, কিন্তু প্রোস্টাটাইটিস। প্রোস্টাটাইটিসও অনেক জায়গায় বলা হতে পারে। প্রোস্টাটাইটিস কি, ইনলার্জ প্রোস্টেট কি,
তো সেই জন্য কিন্তু আবার বিপিএইচ লিখলেও কিন্তু আমাদের সেম উত্তর হবে বা একই প্রশ্ন উত্তর হবে। তো প্রোস্টেট গ্রন্থির ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষদের মধ্যে এটা দেখা যায় মূত্রথলির নিচে, এই প্রোস্টেট, এই যে মূত্রথলির নিচে এটা থাকছে। এবং আমাদের এইখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, আমাদের একই মূত্রথলির থেকে কিন্তু আমাদের শুক্রাণু, পুরুষদের শুক্রাণু এবং প্রস্রাব দুইটাই বের হয়ে থাকে। তো বয়স বাড়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির এই হরমোনের কিছু পরিবর্তন আসে, প্রোস্টেট গ্রন্থিরও কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে থাকে এবং বয়স যত বাড়ে এই প্রোস্টেটের কিন্তু বৃদ্ধি হয়। তো সাধারণত যদি এই ছবিটা দেখেন, প্রোস্টেট কিন্তু চারিদিকেই কিন্তু বেড়ে গেছে। তো আবার প্রথম স্টেজে অর্থাৎ প্রথম দিকে কিন্তু চারপাশে কোষ বাড়ে, মূত্র নালীটাকে কি চেপে আসে। আর দ্বিতীয় থেকে কি হয়, প্রোস্টেট গ্রন্থির মধ্যভাগে বৃদ্ধি পায়, অর্থাৎ ভিতরের দিকে বৃদ্ধি পায় এবং বাইরের দিকে আটকে দেয়। তো যার কারণে প্রস্রাব বের হতে পারে না। আর এর কারণে কি উপসর্গ দেখা যায়, যে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, ফোঁটা ফোঁটা প্রস্রাব হচ্ছে, প্রস্রাব করার পরে প্রস্রাবের থলি খালি হচ্ছে না, তা সে উপলব্ধি করতে পারে, তার ভারবোধ মনে হয়। সে বলে যে আমার না প্রস্রাব বের হচ্ছে না সঠিকভাবে। তারপর প্রস্রাবের গতি দুর্বল হয়ে যায়, যে ফোর্সে আগে প্রস্রাব বের হতো সেভাবে হয় না। তারপরে সে প্রস্রাব আগের মতন আটকে রাখতে পারে না, আটকে রাখা তার অসম্ভব হয়ে পড়ে। প্রস্রাবের থলি প্রস্রাব করে আসে, তারপরে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হচ্ছে। অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যায়, অনেক সময় লাল রঙের প্রস্রাব বের হয়। তো এই লক্ষণগুলো কিন্তু ইনলাস প্রোস্টেটে দেখা যায়। তো আবার কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই একই লক্ষণে যদি প্রস্রাব একেবারে আটকে যায়, তখন কিন্তু আমার ওই হয়তোবা কিডনি, মানে যেভাবে আমার পাথর আছে কোনো এক জায়গা থেকে দেখা যাচ্ছে কিউবি রিজনে কোথাও পাথর হয়েছে, সেটা আইসে আটকে গেল, তাহলে কিন্তু প্রস্রাব আটকে যেতে পারে। তো এই বিষয়গুলোর কিন্তু লক্ষণ এক। আমাদের প্রশ্নের অনেকগুলো প্রশ্ন আসে, যে প্রশ্নে আপনি একই উত্তর লিখলে হয়ে যাবে। তো এর সাথে কিন্তু রিটেনশন অফ ইউরিনারি বা মূত্রবদ্ধতা হিসাবেও কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে। তো এই ধরনের যদি মূত্রবদ্ধতা হয় বা প্রস্রাব যদি আটকে যায়, তখন আমরা কি করব, আমরা কিছু ব্যবস্থাপনা দিতে পারি, যেমন অতি দ্রুত প্রস্রাবটা বের করে দিতে হবে। এখন প্রস্রাব বের করতে গেলে আপনাকে ক্যাথেটারাইজেশন করতে হবে, এবং ক্যাথেটারাইজেশন করার আগে অবশ্যই পিচ্ছিলকারক যে জীবাণুমুক্ত যে নিয়মগুলো, সম্পূর্ণ হাইজেনটা প্রপার ওয়েতে মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আমার লুব্রিকেন্ট জেল ব্যবহার করতে হবে, এবং যে প্রপার গাইডলাইন আছে সেগুলো মানতে হবে। প্রস্রাব যদি ক্যাথেটারাইজেশন করা হয়, দেখা যাচ্ছে একবার প্রস্রাব বের করা হলো, ক্যাথেটার একদম ভিতরে রাখা হলো না, এরকম কিন্তু ক্যাথেটারের অনেকগুলো ভাগ আছে, যে ভাগে বলা হচ্ছে কোনোটা দেখাচ্ছে একবারই ব্যবহার করা যায়, কোনোটা বেশ কিছুদিন ব্যবহার করা যায়, কোনোটা 1 মাসের থেকে 3 মাস ব্যবহার করা যায়। তো এখানে ফলিস ক্যাথেটার রয়েছে, এটাকে সব থেকে সুবিধাজনক বলা হয়। আর প্রস্রাব যদি বের হওয়ার পর যদি কোনো সমস্যা হয়, তাহলে তাকে অবশ্যই হসপিটালাইজেশন করতে হবে, কিন্তু হসপিটালে যাতে সে থাকে সেই বিষয়ে কিন্তু আপনাকে জোর দিয়ে দিতে হবে, যে না, আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই হসপিটালে থাকতে হবে। আর একটা বিষয় খেয়াল করতে হবে, ক্যাথেটার যে সময় দেওয়া হয় সে সময় যেন রক্তপাত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ ইউরিনারি ব্লাডারে এখানে এমনিতে ব্যাকটেরিয়া বেশি থাকে, যদি কোথাও ক্ষত হয়ে যায় তাহলে খুব দ্রুত কিন্তু ইনফেকশন হয় এবং ইউটিআই দেখা দিতে পারে। তো আমরা এই ধরনের যদি মূত্রবদ্ধতা বা রিটেনশন অফ ইউরিনের সমস্যা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লক্ষণ অনুসারে আর্নিকা, হাইপেরিকাম, লাইকোপোডিয়াম, অ্যাপিসমেল, ক্যান্থারিস, বারবাস ভলগারিস, ইকুইজেটাম, সারসাপেরিরা, ক্লিমেটিসিরেক্ট্রা, এই ধরনের ওষুধ ব্যবহার করা যেতে পারে। এবং মায়াজমেটিক ওষুধ হিসাবে এই ক্ষেত্রে আপনি তুজা, মেডোরিনাম, এবং লক্ষণ সাথে যদি আপনি টিউবারকুলিনা, ব্যাসিলিনাম আসে আপনি দিবেন, মাইজমেটিক যে কোনো মেডিসিনই দেওয়া যেতে পারে। তো প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি যদি আমি সংজ্ঞা হিসাবে বলা হয়, তাহলে আমরা এটুকু লিখলেও মনে হয় হয়ে যায়, যে মূত্রথলির নিচে অবস্থিত যে প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, সে প্রোস্টেট গ্ল্যান্ড যদি কোনো কারণে যে ব্যথা হয় বা বৃদ্ধি পায়, তাহলে সেটা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি বলা হয়। তো এর কারণ কি?
আঘাত লাগার কারণে হতে পারে। অনেকে আছে যে সাইকেল চালায়, সাইকেল চালানোর সময় আগের দিনে যে বাইসাইকেল আছে সেখানে প্রচুর পরিমাণে আপনার প্রোস্টেটে প্রেসার পড়ে। তো বয়স বাড়তে থাকলে কিন্তু প্রোস্টেটে ওই কারণেও কিন্তু ব্যথা হতে পারে। অনেক সময় রিক্সা মোটরসাইকেলে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের দিনে ঘোড়ায় উঠতো, তো ঘোড়ায় ওঠার সময় যদি প্রোস্টেট গ্ল্যান্ডে চাপ পড়ে বা ওই যে ঘোড়া যে সময় লাফায় তখন কিন্তু ওখানে প্রেসার পড়ে, তার কারণেই কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হতে পারে, ওইখানে প্রবলেম হতে পারে। অনেক ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে হস্তমৈথুনের প্রবণতা দেখা যায়। তো অতিরিক্ত হস্তমৈথুন ইন্দ্রিয় চালনার কারণে কিন্তু প্রোস্টেটের সমস্যা হয়ে থাকে, প্রোস্টেট বৃদ্ধি হতে পারে। তারপরে কিছু ডিজিজ যেমন ইউরেথ্রাইটিস বা মূত্রনালীর সংকোচন এই ধরনের রোগের কারণে কিন্তু হতে পারে। বা ব্যথা যাতে রয়েছে, বিভিন্ন প্রকার ব্যথা, গিঁটে ব্যথা, বিভিন্ন রোগ যদি থাকে, বিশেষ করে আর্থ্রাইটিস রোগ থাকলে, একটা মারাত্মক রোগ থাকলে কিন্তু অন্যান্য রোগ যদি বয়স যদি তার 45+ হয় তখন কিন্তু সেই ব্যক্তিরও কিন্তু প্রোস্টেটের সমস্যা হতে পারে। সিফিলিস গনোরিয়া হলেও এটা হতে পারে, ইউটিআই হলেও হতে পারে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যদি থাকে তাহলেও কিন্তু প্রোস্টেটের সমস্যা হতে পারে। এবং কোন উত্তেজক ঔষধ, বিশেষ করে যেমন জিনসেন টাইপের বা সিরাপ যেটা যৌন উত্তেজনা বাড়ায়, এই ধরনের ওষুধ দীর্ঘদিন ধরে খেলেও কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম হতে পারে। অতিরিক্ত হরমোন যদি কোনো কারণে সে যদি কোনো ইনজেকশন নেয় বা যেগুলো করলে হরমোন বেশি নিঃসরণ হয়, বা আপনার বর্তমানে যে সকল খাবার হরমোন ইনজেক্ট করে বানানো হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে ড্রাগন ফল বেশি খাচ্ছে। তো এই ড্রাগন ফল অতি লাভের কারণে কি করছে, ড্রাগন ফলেও প্রচুর পরিমাণে হরমোন স্প্রে করতেছে। আপনার মুরগি পোল্ট্রিতে হরমোন স্প্রে, হরমোন পুশ করতেছে, হরমোন দেওয়া হচ্ছে। গাভীকে বেশি দুধ দোয়ানোর জন্য, বেশি দুধ আসার জন্য তাকে হরমোন দিচ্ছে। এই সকল হরমোন যদি মিশ্রিত খাবার যদি খাওয়া হয় তাহলে কিন্তু হরমোনের সমস্যা তৈরি হয়। আর অতিরিক্ত হরমোন প্রবাহ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু প্রোস্টেটের সমস্যা হয়। আর প্রোস্টেট গ্রন্থি যদি টিউমার হয় তাহলে অবশ্যই, যেহেতু টিউমার, ওটা ফুলেই যাবে। এই লক্ষণগুলো যদি আপনারা লেখেন তাহলে আমার মনে হয় কারণ, এগুলো হচ্ছে এক একটা কারণ, অর্থাৎ প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির কারণ। এবার লক্ষণ কি? লক্ষণ সে পূর্বের ন্যায় একই কথা হবে, যে তার প্রস্রাব ত্যাগের ইচ্ছা রয়েছে কিন্তু প্রস্রাব হচ্ছে না, ক্রমাগত প্রস্রাবের বেগ আসছে, সামান্য পরিমাণে প্রস্রাব নিঃসরণ হচ্ছে, তারপরে সে প্রস্রাব করার পরে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব বের হচ্ছে, তারপরে প্রস্রাব করার জন্য নিষ্ফল চেষ্টা করছে এবং প্রত্যেকবার প্রস্রাব হওয়ার সময় যন্ত্রণা বাড়ছে, তারপরে মল ত্যাগ করতে গেলে তার কষ্ট হচ্ছে। অনেক সময় প্রস্টেট গ্রন্থি ফুলে উঠলে কিন্তু রেকটামের উপরে চাপ পড়ে, যার কারণে কিন্তু পায়খানা হয় না ভালোভাবে। তারপরে তলপেটে অস্বস্তি বোধ থাকে, এবং তলপেটে যদি প্রস্রাব বেশি জমা থাকে আপনার পেটটা ফুলে ওঠে। এবং যদি প্রোস্টেট বৃদ্ধি থাকে তাহলে কিন্তু শেষের দিকে কিন্তু রিটেনাস অফ ইউরিন বা ইউরোমিয়া দেখা দিতে পারে। তো এই সকল ক্ষেত্রে আপনার প্রস্রাবের পরীক্ষা দিতে হবে, ইউরিন টেস্ট। সেখানে অবশ্যই আপনি সিইউসি লিখতে পারেন বা ইউরিন R/M/E দিতে পারেন। সেখানে আপনি অবশ্যই পার্সেল, অ্যালবুমিন, আরবিএস এই এইগুলো দেখতে হবে। ব্লাড টেস্টের মধ্যে ইউরিয়া পরীক্ষা দিতে পারেন, ইউরিক অ্যাসিড দিতে পারেন, আইভিপি দিতে পারেন, তারপরে সিস্টোস্কোপি দেওয়া যেতে পারে, এক্স-রে অফ কিডনি বা ইউরেথ্রা অ্যান্ড ব্লাডার বা এক্স-রে অফ কিউবি, ইওজি অফ কিউবি, এগুলো লেখা যেতে পারে এবং এগুলো দেওয়া যেতে পারে। তো এর চিকিৎসা একটু আগেই বর্ণনা করেছি, যেমন ক্যাথেটার করানো, তাকে যদি অ্যালকোহল জাতীয় খাদ্য খাবার খায় তাহলে সেগুলো বাদ দেওয়া, ধীরে ধীরে অল্প পরিমাণে তাকে বেশি বেশি পানি খেতে না বলে বলা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। দেখেন, পাথর যদি থাকে তাহলে আমরা পানি বেশি খেতে বলছি, কিন্তু প্রোস্টেটে বেশি থাকলে, সমস্যা থাকলে আমরা কিন্তু
ধীরে ধীরে অল্প পরিমাণে পানি পান করার কথা বলা হচ্ছে, বেশি পানি একবারে খাবে না, সে অল্প করে পানি পান করবে, বিশ্রামে থাকবে, মশলাযুক্ত খাবার বন্ধ করবে এবং লক্ষণ অনুসারে আমরা হোমিওপ্যাথিক ওষুধ যেমন স্টেফেসিগ্রিয়া, থুজাস, স্যাভালসেরুলেটা, অ্যাসিড পিক্রিক, কোনিয়াম, আর্নিকা, হাইপেরিকাম, অ্যাপিসমেল, ক্যান্থারিস, সারসাপেরিলা, বারবারিস ভলগারিস, ইকুইজেটাম, তারপরে আপনার ক্যালকেরিয়া ফ্লোর, গ্রামফস, এগুলো ম্যাকফস, এগুলো ব্যবহার করা যেতে পারে বায়োকেমিক মেডিসিন, অবশ্যই লক্ষণ সাদৃশ্যে। এবং যদি ওষুধ দিয়ে যদি কাজ না হয়, জটিলতা এড়ানোর যদি না যায়, তাহলে অবশ্যই প্রোস্টেক্টমি করাতে হবে, তাদেরকে অবশ্যই পরামর্শ দিতে হবে সার্জারি করার জন্য। আর সার্জিক্যাল যদি প্রোস্টেট অনেক বড় হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে আমাদের কি করতে হবে, ট্রিটমেন্টের পরে আবার কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের জন্য বলা লাগবে, কারণ অপারেশনের পরে যে কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন দিলে অনেক ভালো কাজ করে। তো এই ইনলার্জ প্রোস্টেট, এটাকে কিন্তু আমরা আরেকটা নামে বলে থাকি, সেটা হচ্ছে বিপিএইচ, সেটা হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। তো নিরাপদ এবং ঝুঁকি মুক্ত প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে বিপিএইচ বলে। একটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, যেটা সমস্যার কথা আছে, তো এই ধরনের হলে সেটায় দেখাচ্ছে মারাত্মক ভয়াবহতা থাকে, যতক্ষণ না ভয়াবহ দিক পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা সেটাকে বলছি বিপিএইচ। ইনলার্জ প্রোস্টেটের প্রাইমারি স্টেজটাকে বলা হচ্ছে বিপিএইচ। এক কথায় বলা যেতে পারে এটা হচ্ছে ক্যান্সার না। হাইপারপ্লেসিয়া মানে খুব বেশি বৃদ্ধি, আর প্রোস্টেট বড় হয়ে যাচ্ছে, আর বিপিএস এর সাথে কিন্তু ক্যান্সার হচ্ছে না। এটা যতক্ষণ বিপিএস লেখা থাকবে ততক্ষণ এটা নিশ্চিত যে না, এটা ক্যান্সারাস না, এটা এখনো আমাদের ট্রিটমেন্ট করা যোগ্য। আমরা একজন ইউরোলজিস্ট বা আমরা রিপোর্ট গুলো দেখে যদি লেখা থাকে বিপিএস, অবশ্যই এটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করবেন। তবে যদি ক্যান্সার কার্সিনোমা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই তাকে বলবেন, যেহেতু আপনার ক্যান্সার হয়ে গেছে, রিপোর্ট গুলো থাকবে, আপনারা কখনোই কিন্তু ভরসা শতভাগ দিবেন না যে পুরোপুরি সুস্থ হয়। আপনারা বলবেন যে আমরা চেষ্টা করতে পারি মাত্র, যদি স্রষ্টা চায়, সৃষ্টিকর্তা চায়, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, অনেকেই ভালো হয়েছে, আমরা চেষ্টা করে দেখতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিকেল বোর্ড বা সিনিয়র ডক্টর পরামর্শ নিয়ে এই সকল ক্রিটিক্যাল পেশেন্ট দেখা যেতে পারে। তো বিপিএইচ সাধারণত 50-এর বেশি যদি বয়স হয়, তাহলে কিন্তু এইটা দেখা দেয়। তো প্রস্রাব প্রথমে সে কি লক্ষণ থাকে, প্রথমে হচ্ছে প্রস্রাব যে গতিতে যাচ্ছে সেই গতিটা কমে আসে, প্রস্রাব বারবার হওয়া, বিশেষ করে রাতে প্রস্রাব বাড়া, প্রস্রাব করার পরে ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া, প্রস্রাবের প্রবল আগ্রহ রয়েছে, সে বেগ আসছে, কিন্তু সে আগের মতন দ্রুত প্রস্রাব হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে। তারপরে তার পেটে ব্যথা হচ্ছে, তল পেটে ব্যথা হচ্ছে, এই লক্ষণগুলো থাকে কিন্তু। এর মধ্যে ধরেন আপনার কিডনির সমস্যা হলেও একই লক্ষণ, হাইড্রোনেফ্রোসিস হলেও কিন্তু একই লক্ষণ। হাইড্রোনেফ্রোসিস এর ক্ষেত্রেও কিন্তু এই লক্ষণটা যদি আপনি লেখেন তাহলে কিন্তু হয়ে যাবে। হাইড্রোনেফ্রোসিস যখন আমাদের এই যে প্রোস্টেট গ্ল্যান্ড বা বলেন এই যে কোনো এক নালীতে যদি আপনার প্রস্রাবটা আটকে যায়, তাহলে ওই প্রস্রাবটা যদি ইউরিনটা আসছে কোথায়, কিডনি থেকে আসছে না, তো যখন কিডনি থেকে এই ইউরিনটা যেভাবে পাস হয়ে একদম আমাদের শরীর থেকে বের হয়ে যাবে, ইউরেথ্রা হয়ে যখন আমাদের প্রস্রাবটা বের হয়ে যাবে, এটা যখন বেরোতে পারে না, তখন সেটা আবার ব্যাক করে এবং কিডনিতে যে ওটা ফুলে ওঠে। আর যখন কিডনি ফুলে উঠছে তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোনেফ্রোসিস, অর্থাৎ কিডনি ফুলে যাওয়া, কিডনিতে পানির মতন এটা ফুলে যাচ্ছে এবং প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে। তো সংকটজনক অবস্থা হলে সেটাকে বলা হচ্ছে ইউরিমিয়া। রোগীর যদি সংকটজনক অবস্থা হয় তখন সেটাকে বলা হয় ইউরিমিয়া। এক্ষেত্রে আমাদের ওষুধ সেম,
আর প্রস্রাবের প্রবাহ দেখা যাচ্ছে কখনো বাঁ পাশের আপনার প্রস্রাবের ধারা অনেকটা দুই ধারের মতন হয়, প্রস্রাব একদিকে হচ্ছে না, তার ধারা পরিবর্তন হচ্ছে, প্রবাহর ধারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই লক্ষণগুলো কিন্তু থাকে এবং বিপিএইচ এর ক্ষেত্রে শতভাগই আপনার হোমিওপ্যাথিক চিকিৎসায় সেটা আরোগ্য লাভ করে। এটা আসলে আপনার আমরা সবসময় বলবো, শতভাগ কখনোই বলবো না, 80%, 80 to 90% এর আরোগ্য হার বলা যাবে। কিন্তু আমরা শতভাগ বললে অনেক সময় বলবে যে গ্যারান্টি দেওয়া হয়ে যায়, কিন্তু আসলে আমরা চিকিৎসার ক্ষেত্রে কখনোই সেটা করব না। আমরা বলবো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করতে পারি। এখন যদি অনেক মারাত্মক হয়ে যায়, যদি আমাদের বিপিএইচ থেকে যদি আরো ক্রিটিক্যাল পজিশনে চলে যায়, তখন আমরা কি করি? সার্জারির কথা বলা হয়। সার্জারি তো সেই ক্ষেত্রে অবশ্যই অস্ত্রোপচারের জন্য আমরা পরামর্শ দিব। যদি আমরা রোগীর পরিবর্তন না হয়, তখন কিন্তু আমরা তাকে অবশ্যই সার্জারির কথা বলবো, যেটাকে আমাদের সবসময় বলতে হবে ওপেন প্রোস্টেক্টমি করার জন্য। এটাই বেশি ভালো, কারণ অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সে পদ্ধতিতে অনেক সময় উপকার হয়, অনেক সময় ক্ষতি হয়, বিভিন্ন সমস্যা হয়, কিছুদিন পর আবার দেখা দিতে পারে। তার থেকে ওপেন প্রোস্টেক্টমি করাটাই বেটার। এই ছবিতে আরো সহজভাবে বোঝা যাচ্ছে, দেখেন বিগিনিং প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, অর্থাৎ ইউরিন রয়েছে, ব্লাডার রয়েছে, ফাঁকা রয়েছে। এখানে ইউরিনে পিভিআর করানো হয়, অর্থাৎ প্রস্রাব এমসিসি এবং পিভিআর দুটোই থাকে। তার এমসিসি তে যদি আপনি চিন্তা করেন, প্রস্রাবের আগে আপনার যখন আল্ট্রাসাউন্ড করা হয়, তখন বলা হচ্ছে এমসিসি এবং আপনার পিভিআর উল্লেখ করে দেওয়া হয়। দেখা যাচ্ছে কি এই ছবিটা? জি স্যার। এবার যদি এটা মারাত্মক হয়ে যায় বিপিএস থেকে, তখন হয়ে যাচ্ছে কি আমাদের প্রোস্টেট ক্যান্সার হয়ে যাচ্ছে। তো প্রোস্টেট ক্যান্সার হয়ে গেলে টিউমার যখন আপনার ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, স্টেজ অনুসারে আমরা বলবো। যদি স্টেজ বেড়ে যায় তখন কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা হয়। আমরা আল্ট্রাসাউন্ড করলেও কিন্তু আপনার প্রোস্টেটের সাইজে যে পরীক্ষা করা হয়, এটা মাপ নেওয়া হয়। মাপ নিয়ে কিন্তু যদি বেশি হয়, তখন কিন্তু আমরা এটাই করতে পারি। তো এই ক্ষেত্রে আপনার ট্রান্সভার্স, অর্থাৎ আল্ট্রাসোনোপ্রব যেটাকে বলা হয় ট্রান্সভাজাইনাল প্রব, এই প্রব দিয়ে কিন্তু আবার আপনার রেকটামে দেওয়ার পরে কিন্তু ট্রান্সরেকটাল বায়োপসি অনেক সময় করে থাকে। পোস্টারে যদি কোনো ক্যান্সারাস সেল থাকে, তাহলে ট্রান্স রেকটাল বায়োপসি করে। তো আমরা এই বায়োপসির জন্য আমরা অনুপ্রাণিত করবো না, আমরা বলবো ট্রান্সরেকটাল আল্ট্রাসাউন্ড করা যেতে পারে। ট্রান্সরেকটাল আল্ট্রাসোনোগ্রাফি করলে আপনার পোস্টেটে খুব সুন্দর ভালো রেসপন্স পাওয়া যায়, ভালোভাবে বোঝা যায়। তো এইটাই আমার মূল আলোচনার বিষয় ছিল। আমার মনে হয় এই বিষয়টা যদি আমি 3D মডেলে দেখাই, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে বোঝার জন্য। আমি কি দেখাবো, না এই পর্যন্ত? আপনি কি বলেন? আপনার সময় থাকলে একটু দেখান 2-4 মিনিটের মধ্যে। রেকর্ডিং স্টপ করব? না, একটু সময় থাকুক, আমি এটা দেখাচ্ছি, তো এটা আপনার রেকর্ডিং এ থাকুক। তো আমাদের ইউরিনারি সিস্টেমটাকে বুঝতে হবে। ইউরিনারি সিস্টেমটা আমরা একটু দেখি, অর্থাৎ কেইউবি, আমরা সংক্ষেপে বলতেছি কেইউবি। কেইউবির এই যে সিস্টেমটা আপনি দেখেন, আমরা যে আমাদের শরীরে যে পানিটা আছে, সেখানের মধ্যে দূষিত পানি আমাদের ব্লাডের থেকে কিন্তু আমাদের যেটা প্রয়োজনীয় যে উপাদানটা আছে সেটা শরীরের একদিকে চলে যাচ্ছে, আর যেটা অপ্রয়োজনীয় সেটা কিন্তু ইউরিন আকারে বের হয়ে যাচ্ছে আমাদের পানি, এবং সেই কাজটা কিন্তু কিডনি করছে।
As the bladder fills, interactions with the brain and nerves contract and relax muscular structures, and urine is pushed out through the urethra in a process called micturition. তাহলে আমরা যে বিষয়টা দেখলাম, তাহলে আমাদের এই অ্যানাটমিক্যাল ভিউ জানতে হবে। তাহলে আমাদের এই যে মেল ইউরিনারি অ্যানাটমি, তো সেক্ষেত্রে দেখেন আমাদের কিডনি রয়েছে, এটা ফ্রন্ট সাইজ। তাহলে আমাদের এই যে নালী, এটাকে বলা হচ্ছে ইউরেটার্স। ureter, এটা হচ্ছে ব্লাডার, bladder, এটা হচ্ছে প্রোস্টেট, আর এটা হচ্ছে ইউরেথ্রা। প্রোস্টেটের নিচে যে নালীটা হচ্ছে এটা হচ্ছে ইউরেথ্রা, আর এটা হচ্ছে ইউটেরাস। ureter, ইউরেটার এটা হচ্ছে ইউরেটার্স। তাহলে আমাদের দুইটা ইউরেটার্স রয়েছে। এরপরে হচ্ছে ব্লাডার, যেখানে প্রস্রাবের থলিতে আসছে। এরপরে আমাদের আজকে আলোচনার বিষয় হলো প্রোস্টেট এবং ইউরেথ্রা। urethra, এই বিষয়গুলো কিন্তু যেটা আমারও আগে ভুল হতো, এখনো মাঝে মাঝে হয়ে যায়। ইউরেথ্রা, এখানে দেখেন urethra, ইউরেথ্রা এবং ইউরেটার্স, ureter, এই দুইটা কিন্তু আমরা সব ভুলাই ফেলতাম। আমি মনে করি এটা আমার হয়তো ভুল ছিল, আপনারা অবশ্যই করবেন না, কারণ আমি বর্ণনা করে দিচ্ছি। কারণ নালী একই হলেও কিন্তু একটু বানানে একটু পার্থক্য আছে। এখানে URETERS, এখানে URETHRA, এইটুকু কিন্তু পার্থক্য আছে, বানানেও পার্থক্য আছে এবং স্থানেও পার্থক্য আছে। কিন্তু এর লক্ষণ কিন্তু এক। আপনার এই বেসিক্যালি যদি আপনার যে কোনো একটা যদি পাথর হয়, সেই পাথরের লক্ষণ এক হবে এবং ট্রিটমেন্ট প্রসিডিউর এক হবে। কিডনিতে পাথর বলেন, সব জায়গায় পাথরের ক্ষেত্রে সেম আমাদের লক্ষণ থাকে। ইউরিনেশন সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, যেটা ভিডিওতে আমরা দেখলাম। আমার মনে হয় এই বিষয়গুলো আমরা যদি একটু আরো একটু মনোযোগ সহকারে এরপরে পড়েন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি লিখিত আমাকে দিতে পারেন। আমি চেষ্টা করব সামনের ক্লাসে আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার। রেকর্ডিং। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আমি ইনশাআল্লাহ প্রশ্ন থাকলে জানাবো। তো আপনার মনে হয় আমি আজকে যে আলোচনা করলাম আপনার জন্য সহায়ক, বা আপনি যেভাবে চাচ্ছিলেন সেরকম হয়েছে কিনা? জি স্যার, ইনশাআল্লাহ অনেকটাই হয়েছে। তবে অ্যাজ ইউজুয়াল আমাদের বইগুলোতে যেগুলো মানে লক্ষণ বা হচ্ছে যে কারণগুলো লেখা আছে, এটা থেকে একটু একটু অতিরিক্ত যদি দু একটা বা দু চারটা কথা থাকতো, সেগুলো আর একটু বেশি ভালো হতো। অবশ্যই যথেষ্ট ভালো আলোচনা হয়েছে, তো আমি আশা করি সামনের ক্লাসগুলোতে আর একটু বেশি ভালো আলোচনা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি যে বিষয়টা বললেন আসলে কি এইভাবে তো প্রিপারেশন এর আগে নেওয়া হয়নি। যেটা আপনার বলার পরে আমি নতুন ভাবে চিন্তা ভাবনা করছি। কারণ এই জি স্যার। কমন কথাই কিন্তু আপনি পাবেন, আর নতুনত্ব আপনি চাচ্ছেন, কিন্তু সেই নতুনত্ব আনতে গেলে ইংরেজির ভার্সন আমার টোটালি ইংলিশে দিলে আপনার জন্য কি সুবিধা হবে? আমি যদি টোটাল লেখা যেগুলো আছে, আমি দেখা যায় সামনের দিন যে স্লাইড গুলো করলাম, এখানে আমি ইংরেজিতে আপনার বিভিন্ন সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করবো, সেটা কি আপনার জন্য সহায়ক হবে? স্যার মানে আমাদের তো মানে মূলত লিখতে হয় এবার বাংলা। টপ করবো রেকর্ডিং। হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দেন। তো এমন হতে পারে